অনির্বাণের ভালোবাসাটা জেনুইন, 100% জেনুইন, 100% লাভ হবে লাভ না। আমি লাভ। ওই একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা অভিমান নিয়েই আমি আবার হাতটা ধরেছি তো অনির্বাণের। আমি যখন দেখি যে আমার জন্য কেউ অফেন্ডেড হচ্ছে বা আমার জন্য কারোর অসুবিধে হচ্ছে, প্রবলেম হচ্ছে, আমি তখন ফিজিক্যালি যদি ডিস্টেন্স নাও মেনটেন করতে পারি, মেন্টালি ডিস্টেন্স একটা মেনটেন করি। ফ্যামিলির মধ্যে যখন কোনো ঝামেলা হয়, আমি এটা ওতপ্রোতভাবে আমি এটাকে বিশ্বাস করি, নিশ্চয়ই ওটার মধ্যে বন্ডিং থাকলে তবেই ঝামেলাটা যদি হয়। আমি তাকে ভালোবাসি, আমি চাইবো সে যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, সে ভালো মানে থাকুক। লাভ ইজ এ ওয়েস্ট অফ টাইম। we are ওয়েস্ট অফ টাইম। নমস্কার, অডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি মিঠি ঝোড়ার মেকআপ রুমে এবং আমার সাথে রয়েছে আপনাদের প্রিয় জুটি রাই এবং অনির্বাণ। প্রথমে দুজনকে বলবো ওয়েলকাম টু অডিশন। খুব ব্যস্ত স্ক্রিপ্ট পড়া নিয়ে, মানে জীবনে তো পুরো একদম উলট পালট হয়ে গেছে সব কিছু। কি বলবে, কি চলছে? ওলট পালট বলতে প্রথম থেকেই মানে রায়ের জীবনটা তো একটু মানে বিভৎসভাবে একটা ওলট পালট, কিন্তু এখন সবটা আবার ঠিক করার চেষ্টা করছে সে আর কি। মানে বলতে পারো যে পালাতে চেয়েছিল সব কিছুর থেকে নতুন জীবন, এবং সত্যি বলতে দর্শকের এত পছন্দ হয়েছে সেই ট্র্যাকটা, যেটা আমরা টিআরপির মাধ্যমে ফলাফল পেয়েছি, যেখানে আমি আলাদা হয়ে গেছিলাম এবং একটা নতুন পরিবারে নতুন মানুষদের সঙ্গে আমি ছিলাম। তো সেই জায়গাটা থেকে সবাই আবার আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে, এবং অনির্বাণ আবার একটা সুযোগ চেয়েছে। এবার আমার কোথাও গিয়ে মনে হয়েছে ভালোবাসাটা তো জেনুইন ছিল না, ডেফিনেটলি পিওর ছিল, যে কারণে একটা লাস্ট সুযোগ ওকে দিয়েছি আমি আর কি, যে দেখা যাক এরপর কি হয়। কিন্তু আমি এটা মানে মেন্টালি আমি প্রিপেয়ার যে এরপরও কিন্তু আবার একই জিনিস হতে পারে, এবং সেটা আমি আর অবাক হব না হলেও আর কি, এবং আমি তার তখন আর কষ্টও পাবো না। আমি ওই একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা অভিমান নিয়েই আমি আবার হাতটা ধরেছি অনির্বাণের। তো দেখা যাক এরপরে কি হয়। আশা করা যায় যে একটু সুখে শান্তিতে সংসারটা এবার করা যাবে হয়তো। অনির্বাণ কি বলছে? অনির্বাণ? হুম। বিশ্বাসটা রাখতে পারবে এবার? হ্যাঁ, একদমই রাখতে পারবে। বিশ্বাস না রাখতে পারলে কি আর রায়কে নিয়ে আসে? আর অনির্বাণ নিশ্চয়ই রায়ের বিশ্বাস রাখবে, ভালোবাসবে, ভালো তো বাসেই, ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ অনির্বাণ রায়কে সত্যি ভালোবাসে, হয়তো ধরনটা আলাদা। আর পাঁচজনের মতন হয়তো অনির্বাণের ভালোবাসাটা নয়, একটু অন্যরকম। যেখানে একটু রাগ, একটু অভিমানটা একটু বেশি সেখানে। হ্যাঁ, একটুতে অভিমান হয়ে যায়, ভুলবশত অনেক সময় ভুল বুঝেও ফেলে। হ্যাঁ, তো সেইগুলো খারাপ বলছি, কিন্তু আরেক দিকে ভালো বলতে হবে যে ছেলেটা কিন্তু, মানে ছেলেটা মানে ছেলে না, লোক অনেক, ছেলেটা ছেলেটা কিন্তু ছেলেটা কিন্তু ভালোবাসে রায়কে, রায়কে সত্যি ভালোবাসে। কারণ হাজার কিছু হয়ে যাক, সে শহর ছেড়ে চলে যাচ্ছে, সে আম, 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 দেখিয়েছে যে সে নেশা করছে বা এসব করছে, কিন্তু রাই রাই বলে মরে যাচ্ছে আর কি সারাক্ষণ। হ্যাঁ, কান্নাকাটি করছে, দুঃখ হচ্ছে, তার তার সব কিছুতেই যেন রাইকে জড়িয়ে, মায়ের সাথেও ঝগড়া করছে রাইকে নিয়ে। হ্যাঁ, ইনফ্যাক্ট কোয়েলকেও যে বিয়ে মানে এনগেজমেন্ট যেটাই যেটাই ওই রিং সেরেমনি যেটাই হচ্ছিল, সেটাও কিন্তু করছিল রায়ের ওপর অভিমান করে। হ্যাঁ, কারণ ওই যে ও ওকে রেখেছে ওইখানে। হ্যাঁ, একটা জায়গায় ভুল করেছে যেখানে ও বুঝতে পারেনি, যখন নাকি কোয়েল নাটক করছিল, অভিনয় করছিল ক্যান্সারের, সেটাও বুঝতে পারেনি, সেটা বুঝতে পারেনি, ধরতে পারেনি। হ্যাঁ, ও যা দেখিয়েছে সেটাই দেখেছে, সেটাই বিশ্বাস করেছে। হুম। তো কিন্তু হ্যাঁ, ভালোবাসাটা কিন্তু জেনুইন, রায়ের প্রতি অনির্বাণের ভালোবাসাটা জেনুইন, এবং সত্যি অনির্বাণ রায়কে ভালোবাসে। এই যে এখনও যে রায় মিসিং ছিল, সবাই কিন্তু এটা ধরে নিয়েছিল যে রাই আর নেই, রাই আর নেই। পুলিশও বলে দিয়েছে, যে ওরাও স্টেটমেন্ট দিয়েছে যে রাই আর নেই। কিন্তু অনির্বাণ এটা বিশ্বাস করতেই রাজি ছিল না যে রাই আর নেই, রাই বেঁচে আছে, ও যেখানেই থাকুক বেঁচে আছে। ওকে আমি ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে ওকে আমি ওর পরিবারের কাছে দিয়ে আমি আবার চলে যাব। আমি ওর 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 আমার সাথে প্রবলেম হয় বা আমার ওর সাথে প্রবলেম হয়, আমরা একসাথে থাকলাম না, আলাদা থাকলাম, কিন্তু রায়কে ঠিক জায়গায় রেখে দিয়ে ও যাতে ভালো থাকে, আম, সেই চেষ্টাটা করে আমি আবার ফিরে যাব। তো অনির্বাণের ভালোবাসাটা জেনুইন, 100% জেনুইন, 100% লাভ লাভ লাভ। বাবা, তাহলে তো খুবই ভালো। যেটা জিজ্ঞেস করবো, এতদিন ধরে তো একসঙ্গে শুটিং করছো, আহ, কি কি চেঞ্জ হয়েছে আরাত্রিকার মধ্যে আর সুমনদার মধ্যে? কি কি চেঞ্জ হয়েছে? আরাত্রিকার মধ্যে চেঞ্জ হয়েছে বলতে, আহ, আমি প্রথম যখন জয়েন করি তখন উম, প্রথমে আমি ওকে এত জোভিয়াল আমি প্রথমে ইনিশিয়ালি আমি দেখিনি।
কিন্তু তারপরে আমি দেখছি যে হ্যাঁ ও ভীষণ জোভিয়াল, মানে সবার সাথে, মানে ও কথা টথা মানে বলা বা সবার সাথে ইয়ার্কি করা, সবার সাথে মিলেমিশে থাকে। এই একটা জিনিস আমি প্রথম থেকে পরের দিকে আমি এই এই একটা চেঞ্জ আমি দেখেছি ওর মধ্যে। তুমি কি চেঞ্জ দেখেছো? ঠিকই বলেছে, আমার ডানা মেলতে একটু সময় লাগে, মানে একটু প্রথম প্রথম একটু চুপচাপ থাকি সবার সামনে, তারপরে আসল রূপটা বেরিয়েই যায় কিছুদিন পরে। আর অনির্বাণের মধ্যে দেখো, প্রথম কথা হচ্ছে সুমনদা তো অনেকটা সিনিয়র আমার থেকে, তো প্রথম থেকে একটা ওই ভয়টা ছিল আর কি। ওই হাতটা হয় না, এত সিনিয়র একজনের সঙ্গে কাজ করব কিছু, কিন্তু সুমনদা প্রথম থেকেই কখনো ওই সিনিয়র বিষয়টা রাখেনি, কোনোদিনই রাখেনি প্রথম থেকে। তারপরে গিয়ে দেখলাম ও বাবা, মানে এটা তো মানে অসম্ভব, সব থেকে বেশি যদি ফ্লোরে কেউ ইয়ার্কি করে থাকে ছেলেদের মধ্যে তাহলে সেটা সুমনদা আর কি। তো ইয়ার্কি ঠাট্টা ফাজলাম, ওদের বুঝলাম যে না, মানে ওই সিরিয়ার মানে সিনিয়র জুনিয়র ওই ব্যাপারটা নিয়ে হবে না, আমরা সবাই মিলেমিশে বন্ধুর মতো করে একসাথে কাজ করতে পারবো। এবং ওই আর কি, এতদিন ধরে কাজ করছি তো একসাথে, 14 ঘন্টা করে একসাথে থাকি আমরা, তো করতে করতে এখন আমরা সবাই একটা খুব ভালো একটা টিম হয়ে গেছি আর কি। তো আস্তে আস্তে বুঝেছি যে সুমনদা একটা প্রচন্ড, কি বলবো, প্রাণ খোলা প্রাণোচ্ছল একটা মানুষ। একদমই, আমরা দেখছিলাম বাইরে স্রোতের সঙ্গে গিয়ে তোমার বন্ডিংটা খুব ভালো, কিন্তু স্রোতের তো একরাশ অভিমান, একরাশ অভিযোগ জামাইবাবুর এতে। তো কিভাবে সেটা বাড়ির লোককে কিভাবে ম্যানেজ দিচ্ছ, কিভাবে রাজি করাচ্ছ সব বিষয়টা আবার? স্রোতের সাথে অ্যাকচুয়ালি অনির্বাণের সম্পর্কটা ভাই বোনের মতো, হ্যাঁ দাদা বোনের মতো। কারণ ওকে যখন নাকি প্রথম রাই অফিসে এসেছিল এবং ওই চোরের অপবাদ দিয়ে যখন রাইকে ও অ্যারেস্ট করেছিল, তো তখন স্রোত এসে বলেছিল যে দিদি ভাই তোমাকে বিশ্বাস করেছিল বা তোমাকে ট্রাস্ট করেছিল এই। তো তখনই স্রোতের সাথে অনির্বাণের কথা বলা, এবং তখনই স্রোতকে লিটল সিস বলে ডাকে। তো কাইন্ড অফ আমাদের রিলেশনটা অন স্ক্রিন অফ স্ক্রিন অনেকটা একই টাইপের, ইয়ার্কি ফাজলাও মারি, এবং একই আছে, মানে প্রথম দিন থেকে অফ স্ক্রিন একই আছে। এবং অন স্ক্রিন আমাদের রিলেশনশিপটা আপস অ্যান্ড ডাউনস দিয়ে গেছে। অনির্বাণের সাথে স্রোতের যখন নাকি দেখে যে ও দিদিভাইকে ভালোবাসে, দিদিভাইকে ভালো রাখে, তখন স্রোত বেটার ফিল করে। কিন্তু যখনই দেখে যে দিদিভাইকে কষ্ট দিচ্ছে বা সন্দেহ করছে, তখন তখন আবার এসে ঝাড়ে জামাইবাবুকে, ঠিক আছে, যে এসে পুরো থ্রেট ফ্রেট দেয়, যদি এরকম করেছে তাহলে দেখবে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি দিদিভাইকে ফিরতে দেবো না। ইনফ্যাক্ট ও রায় ফিরতে চাইলেও স্রোত ফিরতে দেয় না, ঠিক আছে। তো আমার তখন অনির্বাণের একটু রাগ হয় যে বেশি পাকা, আরে ও ফিরতে চাইছে, ওর মন মানে ও চাইছে আমাকে ভালোবাসে, বা মানে বোনটা বেশি পাকা, আসতে দেয় না, আসতে ইচ্ছে করে না। তো সেই জিনিসগুলো, বাট কোথাও গিয়ে সেই জিনিসগুলো কিন্তু সম্পর্কের মধ্যে হয়, অ্যাকচুয়ালি হয়। হ্যাঁ, যে আমার দিদিভাইকে কষ্ট দিচ্ছে, দিদিভাই যতই ভালোবাসে, দিদিভাই হয়তো বুঝতে পারছে না ভালোবাসা অন্ধ হয়ে গেছে অনির্বাণ থেকে, কিন্তু অনির্বাণ আবার আবার কষ্ট দেয়, বলেও যে দিদিভাই তুই কিন্তু ভুল করছিস, তুই আবার কিন্তু অনির্বাণদার কাছে যাচ্ছে, আবার কিন্তু অনির্বাণদা তোকে কষ্ট দেবে। তো স্রোতের সাথে অনির্বাণের রিলেশনশিপটাও ওরকমই, টার্ময়েলের মধ্যে দিয়ে ওরকমই যায়। হ্যাঁ, বরং রায়ের সাথে তাও ঠিকঠাক হয়ে যায়, স্রোতের সাথে অনির্বাণের সম্পর্ক ঠিক হয় না। এর মধ্যেও ঠিক হয়ে গেছে, আমরা রিসেন্ট কয়েকটা এপিসোড করলাম, ঠিক হয়ে গেছে ওখানে। সেখানে গিয়েও স্রোত বলছে যে যদি আর কোনোদিন দিদিভাইকে থ্রেট দিচ্ছে, হচ্ছে দিদিভাই যদি আবার দুঃখ পেয়েছে না, তাহলে দেখবে এবার আমি কি করি, এই লাস্ট বা শেষবারের মতো তোমাকে চান্স দিচ্ছি। তো এরকম অনির্বাণ আর স্রোতের রিলেশনশিপটা একদমই, একটা পরিবারের মতন কাজ করা, পরিবারই বলতে গেলে সেখানে তো মনোমালিন্য লেগেই থাকে। কখনো এরকম হয়েছে যে কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে? যদি হয়ে থাকে কিভাবে ম্যানেজ করো, কিভাবে আবার সবকিছু সলভ করে আবার কি করে কাজে ফেরো? মানে এটা অফ স্ক্রিন বলছো? হ্যাঁ, অফ স্ক্রিন। দেখো আমি প্রথম আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমি একটা অন্যরকম আমি ছিলাম, অন্যরকম মানুষ ছিলাম, এবং দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে হতো। এটা আমার 14th ইয়ার, আমি কাজ করছি 14 বছর। তো এই 14 বছরে আমার বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে, প্রচুর লোকের সাথে কাজ করেছি, আর্টিস্ট টেকনিশিয়ান মিলিয়ে সবার সাথে। তো আর এমনিও আমি একা অনেক ছোট থেকে বাইরে থাকি, আমি 14-15 বছর আমার বয়স ছিল, আমি মাধ্যমিকের পর থেকে আমি একা একা বাইরে থাকি। তো লোকের সাথে একাই ডিল করতে হয়, কারণ মা বাবা কেউ থাকে না সাথে। তো আহ, তো সেই করতে করতে ওই ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, সেটাতে একটু হলেও হয়তো কোথাও গিয়ে একটা আমার দক্ষতা এসেছে আর কি, বা আমি একটু হলেও একটু বুঝি। তো আমি যখন দেখি যে আমার জন্য কেউ অফেন্ডেড হচ্ছে বা আমার জন্য কারোর অসুবিধে হচ্ছে, প্রবলেম হচ্ছে, আমি তখন
ফিজিক্যালি যদি ডিস্টেন্স নাও মেনটেন করতে পারি, মেন্টালি ডিস্টেন্স মেনটেন করি। হ্যাঁ, হয়তো আমি তার সাথেই থাকবো সব সময়, কারণ কাজের জায়গায় আমি তো ওটা করতে পারবো না যে একদম মানে কেউ এসে আমার পাশে বসলে আমি উঠে চলে গেলাম, সেটা তো করা যায় না, সেটা খুবই অভদ্রতম হয়। কিন্তু আমি তার সাথেই বসে থাকবো, কিন্তু কোথাও গিয়ে হয়তো মানসিকভাবে আমি সেই জায়গাটাতে, আমি নিজেকেই মানসিকভাবে ওই জায়গাটাতে রাখি না। আমি হয়তো শিলিগুড়ির কথা ভাবছি, হ্যাঁ, আমি হয়তো পাহাড় জঙ্গলের কথা ভাবছি, আমার বাড়ির কথা ভাবছি, আমার ভাইপোদের কথা ভাবছি, আমার শিলিগুড়িতে আমার দুটো ভাইপো আছে, মা বাবার কথা ভাবছি, বাড়িতে মা বাবা আছে, আমার বন্ধু বান্ধবরা ব্যাঙ্গালোরে থাকে, সেই সব নিয়ে ভাবছি। মানে আমি ফিজিক্যালি, আমি মেন্টালি আমি নিজেই ওই জায়গাটাতে প্রেজেন্ট। এমনিও আমি একটু মানসিকভাবে একটু চঞ্চল, একটু এদিক ওদিক মন আমার, মানে পাহাড় জঙ্গল ওই সবের মধ্যে থাকে। হ্যাঁ, তো সেটা আমি করি। আমি কেউ যদি অফেন্ডেড হয়, কেউ যদি আম, আহ, বা পছন্দ না করে আমাকে, আমি সেটা বুঝতে পারি, আমি সেই ভাইবসগুলো বুঝতে পারি যে হয়তো সে মানুষটা আমাকে কোনো কারণে, হয়তো আমারই দোষ অবভিয়াসলি, সে পছন্দ করছে না, আমি তাকে দোষ দিচ্ছি না। তো বেটার যে তাকে আমি আর বিরক্ত করব না। আমি তার সাথে কথা কম বলি। সে যখনই আমার সাথে কোনো কথা বলবে না বলবে, আমি নিশ্চয়ই তাকে ভদ্র মতনই রেসপন্স করি। কিন্তু আমি নিজে থেকে আমি আর কথা বলি না, মানে ওই একটা দূরত্ব একটু মেনটেন করি, কারণ আমি কখনোই চাইবো না যে আমার জন্য কোনো পরিবেশ নষ্ট হোক বা আমার জন্য কেউ বিরক্ত হোক। তুমি তুমি কিভাবে ম্যানেজ করো কারোর সঙ্গে মনোমালিন্য হলে বা উম, প্রথম কথা হচ্ছে যে আমার একটা বিষয় আছে, এটা ভালোও বলতে পারো খারাপও বলতে পারো। আমার না কারোর সাথে যেন প্রবলেম না হয়, এই বিষয়টা প্রথম থেকে আছে, ঠিক আছে? আমার যেন সবার সাথে সম্পর্ক খুব ভালো থাকে, সেটা হোক না হিরো, সেটা হোক না মানে যেই হোক না কেন, কোনো টেকনিশিয়ানও হোক, কোনো একটা থার্মোকল, আমার যে দাদা থাকে, প্রোডাকশনের দাদা হোক, যা টেকনিশিয়ান দাদা হোক, লাইটের দাদা হোক, যে হোক, সেটা কারোর সাথে যেন আমার কোনো সম্পর্ক খারাপ না হয়। তো সেইটা যখন আমার মানে মাথায় যখন আমার ধরো কোনো সমস্যা হলেও হয়ও কিছু হয়ও, তখন আমার মনে হয় যে না, ঠিক করে নিতে হবে, আজকে হয়েছে, হতেই পারে, এগুলো ছোট ছোট বিষয় এগুলো। আর একটা ফ্যামিলির মধ্যে যখন কোনো ঝামেলা হয়, আমি এটা ওতপ্রোতভাবে আমি এটাকে বিশ্বাস করি, নিশ্চয়ই ওটার মধ্যে বন্ডিং থাকলে তবেই ঝামেলাটা হয়। যদি কোনো বন্ডিং না থাকে তাহলে ঝামেলা হয় না, যদি কোনো ভালোবাসা না থাকে তাহলে কোনো ঝামেলা হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে বদার, আমরা তখনই বদার্ড হই বা আমাদের মানে ওইটা বদারেশনটা হয় যখন আমরা সেটাকে নিয়ে ভাবি বা আমাদের মাথায় থাকে সেই মানুষটা, যদি পরোয়া করি আমরা, যদি পাত্তাই না দিই ভাই, তো তুই কে, তুই তোর কথা, তোর ঝামেলা হলো কি না হলো আমার কিছু যায় আসে না, সেইটা যদি হয় সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কাছে তো এটা পুরোটা একটা ফ্যামিলি, আর আমি বাড়িতে শুধু ঘুমোতে যাই, এটা ফ্যাক্ট। আমরা প্রত্যেকে যারা এখানে কাজ করি তারা শুধু বাড়িতে ঘুমোতে যাই, ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটাও আমরা করি না, এখানে এসে করি, রাত্রে আবার গিয়ে ঘুমোতে যাই। কাজে এইটা একটা পরিবার আমার কাছে, আমার পরিবার যতটা ইম্পর্টেন্ট, এই পরিবারটাও আমার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কাজে এই পরিবারে আমার মনে হয় যে যদিও কোথায় কারোর সাথে মনোমালিন্য হয়ও, হতেই পারে, আমাদের ফ্যামিলিতে কি হয় না, প্রত্যেকের ফ্যামিলিতে হয়, সেটা আমরা ঠিক করে নেব। আজকে হয়েছে ভুল, কালকে কি কোথায় ভুল বোঝাবুঝি হচ্ছে। আর আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, মন খুলে বলাটা খুব বিশ্বাস করি, মানে কনভারসেশন হওয়াটা, দুজনের মধ্যে আলোচনা হওয়াটা খুব দরকার, সেটা যতজনের সঙ্গেই হোক না কেন। তো ধরো আমার কোনো টেকনিশিয়ান কারোর সঙ্গে কিছু ঝামেলাও হলো, পরের দিনে সে কোথায় সমস্যা হচ্ছিল, আমার একটা এই প্রবলেম হচ্ছিল, আমার ওই কথাটাতে প্রবলেম হচ্ছিল, উল্টো দিক থেকে বললো হ্যাঁ আমার এই প্রবলেম হচ্ছিল, ব্যাস হয়ে গেল, মিটে গেল, ঠিক আছে। আর আমার কাছে একটা বিষয় হচ্ছে, আমার কোনোদিনও কারোর প্রতি আজ পর্যন্ত মানে আমার মনে কোনো হেট্রেট নেই কারোর প্রতি, এবং আমার কখনো ঘৃণা বলে ওই ওয়ার্ডটাই আমার মনে এক্সিস্ট করে না, কখনো না, সেটা যে যত পরম শত্রুই হোক না কেন। এরকমও হয়েছে, আমি জানি যে সে আমার নামে কি কি বলে, সে আমাকে কতটা বিরক্ত হয়, আমার প্রতি কতটা অপছন্দ হয়, কিন্তু আমি চাইলেও মানে তাকে কটা খারাপ কথা বলতে পারি না, বা আমার ওই ঘৃণাটা আসে না। আমি দেখা হলে তার সাথে কথা বলি, মিশি, মানে এরকমটা নয় যে মেন্টালি আমি একদম একদম রুট করি কিন্তু আমি সামনে থেকে প্রিটেন্ড করি, সেটা নয়, কিন্তু আমি এমনি চলে আসে আমার আমার কথা না বলা বা ওই ডিস্টেন্স মেনটেন করা। আমি চাই যেন সবার সাথে আমার একটা সুন্দর সুষ্ঠু সম্পর্ক থাকে, এবং কারণ যেহেতু এটা আমার প্রায়োরিটি, এই পরিবারটা আমার প্রায়োরিটি, তাই সকলের সঙ্গে ঝামেলা তো ডেফিনেটলি হবে, যদি ঝামেলা না হয় তাহলে কোনো সম্পর্কই নেই বলবো আমি। এই যে স্রোত, আমার যে স্বপ্নীলের সঙ্গে আমার কত ঝামেলা হতো, মানে এখনো হয়, ইনফ্যাক্ট আমাদের আমাদের বোনের মতো ঝামেলা হয়, আমরা মারপিট করি, ঠিক আছে, আমরা কথা বলা বন্ধ করে দিই, আমরা ফোনে ঝগড়া করি, রাত্রেবেলা ঘুমোতে গিয়ে বিছানায় আমাদের ফোনে ঝগড়া হয়, এইরকম বন্ডিং। কারণ আমি বুঝেছি যে ও যদি আমাদের মধ্যে সেই বন্ডিংটা না হতো, তার মানে এটা ঠিক যে ওর সাথে আমার কোনো, যদি ওর কোনো খারাপ লাগে আমার, যদি আমি যদি বদার্ড না হতাম, তাহলে আমার যায় আসতো না। কিন্তু আমি কোথাও যায় আসে বলেই মনে হয় যে না, আমি সম্পর্কটা ঠিক করে নেব, আমার দরকার এটা।
তো এইটা আমার মধ্যে আছে। কাজেই যদি ভুল আমার হোক বা ভুল যারই হোক না কেন, আমি আমার ভুল স্বীকার করতে কোনো অসুবিধে হয় না। আমি ক্ষমা চাইতে পারি। হ্যাঁ, আমি নিজেই বলছি, আমি ক্ষমা চাইতে পারি। আমার সেখানে ভুল না থাকলেও আমি ক্ষমা চাইতে পারি, থাকলে তো চাই ডেফিনেটলি। কাজে আমি সবসময় এটা হয় যে কোনো ঝামেলা হলে, ধরো আমার সঙ্গে একটা XYZ কারোর ঝামেলা হয়েছে, তাতে যদি আমার কোনো দোষ নাও থাকে তাও আমিই যাই ঠিক করতে। এটা হয় কারণ ওর মাথায় হয়তো কাজ করছে না যে ঝামেলা হয়েছে, ঠিক আছে আরাত্রিকার সাথে ঝামেলা হয়েছে, কিন্তু আমার মাথায় কাজ করে যে ওর সাথে আমার ঝামেলা হয়েছে। আমি সেটা চাই না। আমি হয়তো গেলাম, হয়তো দোষটা ওরই, তাও আমি গেলাম যে এটা হয়েছে, এটা আমাদের মিটিয়ে নেওয়া উচিত, কারণ এটা তো হতে দেওয়া যায় না। তো এটা প্রিটেন্ড করতে পারি না আমি। মানে আমার যদি কথা বন্ধ হয়, যদি খুব রাগও হয়, আমি হয়তো চুপ করে থাকবো, সেটা বুঝিয়ে দেবো। মানে আমি খুবই এক্সপ্রেস করতে পারি, আমি বুঝিয়ে দেবো যে আমার সমস্যা হচ্ছে, আমি কথা বলছি না। কিন্তু যদি আবার কথা বলি, তার মানে এটা নয় যে আমি প্রিটেন্ড করছি, তার মানে সত্যি হয়তো মনটা আমার, সেই রাগটা, সেই অভিমানটা ভেঙে গেছে, তাই কথা বলছি। তো এটাই আমার কাছে একটা ইজি ট্রিক আর কি। যেমনটা এখন অনির্বাণ আর রায়ের জীবনে হচ্ছে যে অভিমান থাকা সত্ত্বেও মান অভিমানের পালা শেষ করে আবার ফিরে যাওয়া তার জীবনে। যদি ব্যক্তিগত জীবনে আমরা ধরি, যে ধরো এমন একজন মানুষ যার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, সে এসে সরি বললে ফিরিয়ে নেবে? যদি ভালোবাসা থাকে ডেফিনেটলি নেব। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, প্রথম কথা হচ্ছে আমি নিশ্চয়ই তার, যদি ভালোবাসা এক্সিস্ট করতো, ধরো যে মানুষটা জীবন থেকে চলেও গেছে, তার সাথে যদি ভালোবাসাটা আমার সত্যিকারের হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমি তার জন্য অপেক্ষা করি মনে মনে। এখনো ধরে নেওয়া যায় যে সে যেন ফিরে আসে। আর তখন যতই মুখে অস্বীকার করি যে না আমি চাই না ফিরে আসুক, কিন্তু মনে মনে কোথাও তো একটা ওয়েট করি, যদি ভালোবাসাটা পিওর থাকে, যে কেন চলে গেল ছেড়ে, আবার নিশ্চয়ই চলে আসবে। রায়ও আমার মনে হয়েছে এক্ষেত্রে তাই রায়ও সেটা, যতই সে মুখে অস্বীকার করুক না কেন, অনির্বাণ যখন তার সামনে কাঁদে তখন রায় দুর্বল হয়ে পড়ে। তখন রায় মানে মাথাটা না শুনে মনটারই কথা শুনে। তো যদি এটা বাস্তবে হতো আমার সঙ্গে, যে তাকে যদি ভালোবাসতাম আমি সত্যিকারে, সে যদি আমার কাছে ফিরে আসতো, আমি ডেফিনেটলি, মানে হয়তো মুখে প্রকাশ করতাম না, কিন্তু ডেফিনেটলি হয়তো তাকে একটা সুযোগ দিতাম। একবার বলো প্রশ্নটা। যদি ব্যক্তিগত জীবনে এরকম কখনো ফেস করতে হুম। হয় যে সে চলে গেল বা সে হুম। কোনো অন্যায় করলো, হুম। আবার এসে ক্ষমা চাইলো, হুম। নিয়ে নেবে? আহ, হয়েওছে জীবনে একবার। এ, বড় ভুল করে সে ক্ষমা চেয়েছিল, ক্ষমা করেও দিয়েছিলাম। সেটা হয়তো ভুল হয়ে গেছিল আমার। তারপরের বার যখন আবার ওরকমই ভুল করেছে, তো তখন আমি বলছি এবার আমাকে তুমি ক্ষমা করো। এবার আমাকে তুমি ক্ষমা করো। আমি আর ওই জায়গাতেই নেই, কারণ আহ, উম, মানে আমাকে তখন এটা বলা হয়েছিল যে এরকম অনেক কিছু। তো আমার না অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা আমি না, এটা আমাকে আমার কাছের আমার বন্ধুরা বা এটা আমার এক্স অনেকে বলছে যে মানে বাইরে থেকে দেখতে আমাকে মনে হয় যে আমি ভীষণ শক্ত আর কি, বাট ভেতর থেকে একটু সফট। তো এসে কেউ যদি ওই কেঁদে সরি সরি বলে, তো গলে যাই, সরি সরি ঠিক আছে ক্ষমা করে দিই। বাট ওই একই ভুল যখন রিপিট আবার হয়, তো তখন আমি কাঁদি। আমি সরি চাই, আমি সরি সরি, আমাকে এবার তুমি ক্ষমা করে দাও, আমি আর পারছি না। হ্যাঁ, কারণ আমি ওই যে বললাম যে আমি কাউকে বিরক্ত করতে চাই না, কাউকে ডিস্টার্ব করতে চাই না, এবং নিজেকেও আমি বিরক্ত করতে চাই না, নিজেকেও ডিস্টার্ব করতে চাই না। আর ভালোবাসা আমার মনে হয় এটা, যদি কাউকে সত্যি ভালোবেসে থাকি, এবং সেই মানুষটা, এটা আমি প্রেমের ক্ষেত্রে বলছি, যে অনেক সময় এরকম হয় যে আমরা যদি কাউকে ভালোবাসি এবং হয়তো সেই মানুষটার আমার প্রতি ভালোবাসা আর নেই, হতেই পারে, মানুষ তো, যন্ত্র তো না। তো তার আর আমার প্রতি সেই ফিলিংসটা নেই, সেই ভালোবাসাটা নেই, সে মুভ অন করতে চায়, একদম মুভ অন করতে পারে, ফ্রি টু মুভ। কোনো তাকে জোর জবরদস্তি, না তোমাকে ভালোবাসতে হবে, আমার সাথে থাকতেই হবে, এরকম আমি একদমই পছন্দ করি না। সেটা জেদ বলে সেটাকে, যে আমি জেদের বশে তাকে আমি রেখে দিতে চাইছি। যদি আমি তাকে ভালোবাসি, আমি চাইবো সে যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, সে ভালো থাকুক। তো ফ্রি টু গো। তুমি যদি মনে করো আমার সাথে থেকে ভালো থাকবে, ওয়েল অ্যান্ড গুড, ভালো থাকো। তুমি যদি মনে করো আমাকে ছাড়া তুমি ভালো থাকবে, ওয়েল অ্যান্ড গুড, তুমি তাহলে আমাকে ছাড়া ভালো থাকো, যেখানেই থাকবে ভালো থাকো। আমি সবসময় তোমার ভালো চাইবো, এটাই আমি মনে করি। একদম। যদি জিজ্ঞেস করি মানুষ চিনতে পারো, মানে মানুষকে হ্যাঁ, চিনতে কখনো কখনো ভুল হয়ে যায়, একটু লেট চিনি আর কি, এইটা আমার হয়। আমি একটু লেট চিনি, আমার চিনতে অনেক সময় একটু লেট হয়ে যায়। এত বছর বাইরে একা একা, ছোট থেকে বাইরে, আজকে প্রায়
2003, তো এটা 2024, তার মানে অলমোস্ট 21 বছর, তাই তো নাকি ভুল বলছি? হ্যাঁ, 25 বছর, ওরে বাপরে, হ্যাঁ 25 বছর ধরে আমি, 2025 চলছে। 2025 চলছে, আমি 3-এ বেরিয়েছি, তাহলে 20, 21, 22 বছর, 22 বছর ধরে আমি একা একা বাইরে থাকছি, হ্যাঁ সব কিছু একা করছি, জুতো সেলাই থেকে চণ্ডীপা যেটা বাংলায় বলে থাকি, আমরা সব করছি, লোকের সাথে কথা বলা, কাজ নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক। তো চিনি কিন্তু, তাও কোথাও না কোথাও হ্যাঁ কেটে হ্যাঁ যেতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয় হয়, পরে চিনতে একটু দেরি হয়ে যায় আর কি, বাট ওই হয়তো ভগবান আমাকে ওইভাবেই তৈরি করেছে, ঠিক আছে, কোনো চাপ নেই। আর আরাধিকা? উম, অভিজ্ঞতা তো কম, বয়সটাও কম, কাজেই এখনো অবধি ওই অত বড় কাজটা করতে পারি না। মানুষ চেনাটা বিশাল ডিফিকাল্ট একটা কাজ। আর শুনেছি যে বছরের পর বছর একসঙ্গে থেকেও নাকি মানুষকে চেনা যায় না, আর সেখানে দেখে চেনাটা তো মানে কোথায় আর কি। কাজেই ওই রিস্কটাই নিই না, যে চিনতে যাই না আর কি, যে ভাই কেমন তুমি জানার দরকার নেই আর কি। যাই, আমার কাছে একটা জিনিস ম্যাটার করে যে আমি তার ব্যাপারে কি শুনেছি কি না, সেটা আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। আমার সাথে যে যে যেটা করে আমার কাছে সেটাই তার পরিচয়। দুজনকে যদি জিজ্ঞেস করি প্রেমের সংজ্ঞাটা কি তোমাদের কাছে, প্রেম বা ভালোবাসা, বা যদি জীবনে কোনো নতুন মানুষ আসেও জীবন সঙ্গী হিসেবে যে আসবে, তার মধ্যে কোন কোয়ালিটিস গুলো থাকলে ভালো হয়? সবার আগে আমার মনে হয় ম্যাচুরিটিটা দরকার, আমার কাছে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ম্যাচুরিটিটা দরকার। ভুল মানুষ মাত্রই হয়, হতেই পারে, সেও কিছু ভুল করতে পারে, আমিও কিছু ভুল করতে পারি, এবং সেই জায়গাগুলোতে আহ, ভালোভাবে সফটলি কিভাবে হ্যান্ডেল করা যায়, কিভাবে ট্যাকেল করা যায়, এবং প্রত্যেকটা সমস্যার সলিউশন থাকে, ঠিক আছে? তো আগে আমাকে সমস্যাটা বুঝতে হবে যে সমস্যাটা কোথায়, এবং তারপরে সেটা সলিউশন বের করতে হবে, এবং সেটা ভালোভাবেও করা যায়। তো যে মানুষটা ভালোভাবে সেটা সলিউশন বের করতে পারে, আমার কাছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর যে ওটাকে ভালোভাবে বের করতে পারবে না, ঝামেলা ঝাঁটি ঝুট ঝামেলা করবে, তো সেই ধরনের মানুষের সাথে আমি আমি আমার অ্যাডজাস্ট করা একটু খুব চাপের। হ্যাঁ শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদমই তাই। এই রে, প্রচুর জটিল জিনিস ভালোবাসা। আহ, ভালোবাসার সংজ্ঞা এখনো জানি না আমি, মানে এখনো অবধি বুঝে উঠতে পারিনি ঠিক আর কি। শুধু একটা গান খুব শুনতাম ছোটবেলা, লাভ ইজ এ ওয়েস্ট অফ টাইম, উই আর ওয়েস্ট অফ টাইম, তো ওটাই মনে হয় এখনো অবধি আমার। যাই হোক, না না, এটা মজা করলাম। ভালোবাসা একটা সুন্দর ফিলিং, একটা সুন্দর অনুভূতি, সুন্দর অভিজ্ঞতা। ভালোবাসা হলে দেখলে পেছন দিকে গান বাজে, ওপর থেকে ফুল, আমার এখন ওটাই ধারণা, পেছন দিকে গান বাজে, আই ऐसी রাত হ্যাঁ ये बहुत খুব নসিব হ্যাঁ। যাই হোক, আর ওপর থেকে ফুল পড়ে বৃষ্টি ফুল পড়ে বৃষ্টি হয়, এমন মানুষ কথা বলতে চেয়েও বলতে পারে না, ভেবলে যায়। হ্যাঁ, এটাই হয়তো। আর আর কি বলছিলে? আর এটাই জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার কাছে। মহাপর্ব আসতে চলেছে, মানে বাবা হ্যাঁ আবার একসঙ্গে হ্যাঁ, কি ঘটবে? এক্স্যাক্টলি, মহাপর্ব আসতে চলেছে, এবং সেখানে আমার মনে হয় যে মানে শেষ সুযোগটা সবসময় ভালো হয়, এবং আমরা সবাই আশাবাদী যে এইটাই শেষ সুযোগ, সত্যি। দর্শকরা আর নিরাশ হবে না। আমরা সবাই সেটাতেই আশাবাদী যে দর্শকরা আর নিরাশ হবে না, এটাই শেষ সুযোগ। এবং এটা সব থেকে কি বলবো, ভালো, মানে এটা সব থেকে এত কিছুর পরে আমার মনে হয় এবার ভালো লাগবে দেখতে। কারণ এত আমরা যখন হার্ডলস অতিক্রম করি তখনই শেষের কনক্লুশনটা খুব ভালো লাগে আমাদের, তাই তো? তো সেইটাই এরকম, এত কিছুর পরও যখন এবার আবার ফিরে যাচ্ছি, নিশ্চয়ই এবার ভালো হবে, দর্শকেরও খুব ভালো লাগবে। সুগন্ধা কি বলবে? আমি বলবো যে আমাদের এখন সিনে যেতে হবে। আমাদের এই ক্যামেরার পেছনেই আমাদের পুরো ডিরেক্টোরিয়াল টিম দাঁড়িয়ে আছে আমাদেরকে ডাক নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এবার আমি মহা এপিসোড নিয়ে কিছু বলতে গিয়ে উল্টোপাল্টা বলে দেবো, ও যা বলেছে আমি ওর সাথে একমত। হ্যাঁ, ও যেটা বলেছে একদমই ঠিক, কিন্তু মহা এপিসোড সত্যি খুব ভালো হয়েছে, আপনারা দেখুন, দারুণ হয়েছে, ঠিক আছে, মানে ফাটিয়ে সব রকম আছে, কান্নাকাটি, দুঃখ, রাগ, ঝগড়া, মিলন সব আছে, ঠিক আছে, বিরহ মিলন সব আছে। প্লিজ মহা এপিসোডটা দেখুন, দুটো মহা এপিসোড না আমাদের পরপর, দুটো মহা এপিসোড খুব কম দেখা যায়, কিন্তু বছরে একবারই হয়, দেখে নিন, মিস করবেন না প্লিজ। আর এমনি তো মিঠি জোড়া দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়।